মাস পার হলো এক ফোঁটা ত্রাণও ঢুকতে দেওয়া হয়নি গাজায়। জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিল প্রস্তুত, মধ্যস্থতাকারী কোন দেশ, এবং আরো জানিয়ে দেব ইউরোপের এক দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতকে জরুরি তলব। এরপর জানিয়ে দেব চাইলে কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান প্রশ্ন জনমনে, এবং জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর কার কি অবস্থান। এদিকে চীনের উপর আরো শুল্কের হুমকি, ট্রাম্পের শেষ দেখতে চায় চীন। জানিয়ে দেব গাজা ইস্যুতে কায়রোতে মিশর, জর্ডান, ফ্রান্সের যৌথ বিবৃতি, এবং আরো জানিয়ে দেব ভারত সফরে দুবাইয়ের যুবরাজ মোদির সঙ্গে গোপন বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন, এবং ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। এবং আরো অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। এক মাস পার হলো এক ফোঁটাও ত্রাণ ঢোকেনি গাজায়। গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ের গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অনন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে। গুতেরেস জানান, এক মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটা ত্রাণও ঢোকেনি, না খাবার, না জ্বালানি, না ওষুধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহ নয়। তিনি বলেন, ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহতা ফিরে এসেছে। এদিকে ইসরায়েলি বাহিনী পুলিশ সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত 6টি স্কুল জোরপূর্বক দখল করেছে এবং এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত 58 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর সাথে আরো 213 জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনুসে নাসের হাসপাতালে সাংবাদিকদের ক্যাম্পে সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুর মারা গেছেন। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 3 জন। এর মধ্যেই হোয়াইট হাউসে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কোন দেশে গ্রহণ করতে রাজি হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 50,810 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,688 জন আহত হয়েছেন। গাজা সরকারের মিডিয়া অফিস নিহতের সংখ্যা হালনাগাদ করে 61,700-এর বেশি বলে জানিয়েছে। উল্লেখ্য, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকা হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশকে মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে হামাসের নেতৃত্বে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় 1,139 জন নিহত হন এবং 200 জনেরও বেশি মানুষকে বন্দী করা হয়। সূত্র আল জাজিরা নিউজের। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা টেবিল প্রস্তুত, মধ্যস্থতাকারীকে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইতিমধ্যে ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসার বিষয়টি ঘোষণা করেছেন। এরপর ট্রাম্পের ঘোষণার সত্যতা নিশ্চিত করেছে ইরান। খবর আল জাজিরা নিউজের। ইরান জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি সোমবার 7 এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী শনিবার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানিয়েছে, আরাকচি মধ্যপ্রাচ্যের মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উটকপের সঙ্গে দেখা করবেন। ওমানে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। আরাকচি এক্সে লিখেন, ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে পরোক্ষ উচ্চ স্তরের আলোচনায় বসবে। এটি যতটা সুযোগ ততটাই পরীক্ষা। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর ঘোষণা দেন, তবে তার বক্তব্য হুমকিমূলক বাক্য ছিল। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং তারা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। শনিবার আমাদের খুব বড় একটি বৈঠক আছে এবং আমরা দেখব কি হতে পারে। তিনি আরো বলেন, আমি মনে করি সবাই একমত যে একটি চুক্তি করাই ভালো হবে। বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আবারও সতর্ক করে জানান, ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা রোধ করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় বিপদের মধ্যে পড়বে দেশটি। তেহরানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, বিশ্ব তা মেনে নেবে না। তেহরান এর আগে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করলে তাদের পরিণতি ভোগ করতে হবে।
রোববার ৬ এপ্রিল ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেহরান। এর একদিন পর ট্রাম্প আলোচনার ঘোষণা দেন এবং কয়েক ঘন্টা পর তেহরান আলোচনার টেবিলে বসার তথ্যটি স্বীকার করে নেয়। ইউরোপের এক দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতকে জরুরি তলব। গাজায় চলমান সংকট ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রদূতকে তলব করেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। মঙ্গলবার ৮ এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডাচ সরকার এক বিবৃতিতে বলা হয়েছে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলকাম দেশটি নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। বিবৃতিতে গাজার পরিস্থিতি নিয়ে ডাচ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এটি ইসরায়েলের কাছে সরাসরি তুলে ধরা হবে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক মহলে গাজা পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ডাচ সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আব্রাহাম নেগুসকে রুয়ান্ডা গণহত্যা স্মরণে আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলন থেকে বহিষ্কার করা হয়। সোমবার ৭ এপ্রিল ইথিওপিয়ান রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলো তার উপস্থিতি প্রত্যাখ্যান করলে তাকে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, রুয়ান্ডার তুৎসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানোর পর আফ্রিকান ইউনিয়ন কমিশন চেয়ারপারসন মাহমুদ ইউসুফ ইসরায়েল বিরোধী রাজনৈতিক ইস্যু যোগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, এই অগ্রহণযোগ্য আচরণ প্রথমত গণহত্যার শিকারদের স্মৃতিকে অসম্মানিত করেছে। এছাড়া এটি রুয়ান্ডান ও ইহুদি জনগোষ্ঠীর ইতিহাসের প্রতি গভীর অসম্মান ও ভুল বোঝাবুঝির প্রতিফলন। চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান? বর্তমানে ইরান শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। দেশটি শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয়, বরং বিশ্বের বৃহত্তম শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশল, অস্ত্র ও পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হুমকিতে ফেলছে ইরান। শুধু তাই নয়, ইরান মুসলিম দেশগুলোর ঐক্য গড়ে তুলতে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে। ইরানের শাহেদা কামিকাজে ড্রোন এবং খুররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ৪,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, এটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইরান থেকে প্রায় ৩,৯০০ কিলোমিটার দূরে। তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজেই নিশানা হতে পারে। ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করেছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের বৃহত্তর শক্তির জন্য বিপদের কারণ হতে পারে। পরমাণু কর্মসূচি এবং আন্তর্জাতিক চাপ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। ২০১৫ সালে ইরান এবং কয়েকটি শক্তিধর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার পর ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করেছে। ইরান জানিয়ে দিয়েছে, যদি তাদের সাথে নতুন চুক্তি না হয় তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরির পথে এগোবে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করছে। তবে ইরান দাবি করেছে, তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্য। যদিও ইরান তার পরমাণু সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়, তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর কার কি অবস্থান? ফিলিস্তিনিদের দাবিগুলোকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করে আরব দেশগুলো। তবে নিরাপত্তা এবং আঞ্চলিক গোষ্ঠী উত্তেজনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকায় ফিলিস্তিনিদের সঙ্গে দেশগুলোর সম্পর্ক জটিল করে তুলেছে। এতে দেখা দিয়েছে রাজনৈতিক ও সামরিক সংকট। ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার সময় অন্তত ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের
ভূখণ্ড ছেড়ে পালিয়ে বা তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল জর্ডান। এছাড়া 1967 সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে ইসরায়েল জয় পাওয়ার পর ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জর্ডানে আশ্রয় নেয়। জর্ডান থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলি হামলা চালাতে পারে পিএলও। দেশটির তৎকালীন বাদশাহ হুসাইনকেও হুমকি দিয়েছিল তারা। 1970 সালে বাদশার মোটর শোভাযাত্রায় এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা, তবে বেঁচে যান বাদশাহ। পরে তিনি পাল্টা আঘাত করেন এবং গৃহযুদ্ধ শুরু হয়। তখন হাজার হাজার মানুষ নিহত হন এবং ফিলিস্তিনিদের লেবাননের রাজধানী বৈরুতে পাঠিয়ে দেয়া হয়। 1994 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তিপূর্ণ চুক্তিতে সই করে জর্ডান। এর আগে একটি দেশই কেবল ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, সেটি ছিল মিশর। পিএলও জর্ডান থেকে লেবাননে চলে আসার পর 1975 সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত দেশটি বহুমুখী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল, সিরিয়া, লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনিদের বিভিন্ন শরণার্থী শিবির। এককালে মধ্যপ্রাচ্য সুইজারল্যান্ড হিসেবে খ্যাত লেবাননের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছিল ওই গোষ্ঠীগুলো। লেবাননের সংঘাত চলেছিল 15 বছর ধরে। সে সময় সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি ছিল লেবাননের খ্রিস্টান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাবরা ও সাতিল শরণার্থী শিবিরে অন্তত 800 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা। ওই গোষ্ঠীটির সমর্থন ও অর্থ দিয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিনের ভাষ্য অনুযায়ী ওই ঘটনায় নিহত হন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার লেবানন সরকার, তবে তাদের নাগরিক অধিকার দিতে নারাজ। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে দেশটি। লেবানন সরকারের ভাষ্য, তাদের এই নীতির লক্ষ্য হল শরণার্থী ফিলিস্তিনি যেন লেবাননে স্থায়ী না হয় এবং নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে। চীনের উপর আরও শুল্কের হুমকি, ট্রাম্পের শেষ দেখতে চায় চীন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনকে শায়েস্তা করার হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে চীনের উপর আরও 50% শুল্ক আরোপ করা হবে। এতে ঘাবড়ে যায়নি বেইজিং। চীনা কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপে আমাদের ওপর প্রভাব পড়বে, কিন্তু আকাশ ভেঙে পড়বে না। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াই শেষ দেখতে চায় তারা এবং ওয়াশিংটনের এই ব্ল্যাকমেইলের আচরণ কখনোই মেনে নেবে না বেইজিং। ট্রাম্পের হুমকিকে ভুলের ওপর আখ্যায়িত করে চীন জানিয়েছে, শুল্ক আরোপের পরিকল্পনা প্রত্যাহার করে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যকার মতপার্থক্য সমাধান করা হোক। গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে বলেন, শুল্ক স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না, এমনকি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি। এ সময় দেশগুলোর উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হতে পারে, এমন খবরকে গুজব উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, অনেক দেশে আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে, আর এগুলো হবে ন্যায্য চুক্তি। যুক্তরাষ্ট্রের $36 ট্রিলিয়ন ঋণ রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, কিছু শুল্ক স্থায়ী হতে পারে, আবার কিছু কিছু নিয়ে আলোচনা সম্ভব। আমরা চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে ন্যায্য ভালো মানের চুক্তি করার ব্যাপারে আলোচনা করব। আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেছেন, শুল্ক আলোচনা টেবিলে আছে। ট্রাম্প ব্যক্তিগতভাবে আলোচনায় জড়িয়ে থাকবেন। তিনি স্বীকার করেন, চীনের উপর যুক্তরাষ্ট্রের একটি বড় সুবিধা রয়েছে। তার দাবি, চীন যুক্তরাষ্ট্রের কাছে যা রপ্তানি করে তার 1/5 আমরা তাদের কাছে রপ্তানি করি, তাই এটি তাদের জন্য ক্ষতিকর। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে চীনের উপর এই বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। গত শুক্রবার চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 34% পাল্টা শুল্ক আরোপ করে। গত 2 এপ্রিল ট্রাম্প অন্যান্য দেশের সঙ্গে চীনের উপর 34% শুল্ক আরোপ করেন। গত মার্চে চীনের উপর 20% শুল্ক আরোপ করাই ছিল। ফলে হুমকির 50% শুল্ক আরোপ হলে চীনের পণ্যের শুল্ক দাঁড়াবে 104%, যা দেশটির জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। গাজা ইস্যুতে কায়রোতে মিশর, জর্ডান, ফ্রান্সের যৌথ বিবৃতি। গাজার সংকটময় পরিস্থিতি নিয়ে মিশর, ফ্রান্স এবং জর্ডানের নেতারা সোমবার 7 এপ্রিল মিশরের রাজধানী কায়রোতে একটি ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নেন। গাজা ইসরায়েলি সামরিক হামলা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাৎক্ষণিক ও পূর্ণ মানবিক জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বিরাষ্ট্র
দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে এমন সব ধরনের একতরফা পদক্ষেপ বন্ধের আহ্বান জানান। নেতারা জোর দিয়ে বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলো রক্ষা করা জরুরি। এই প্রসঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সমস্যায় দুই রাষ্ট্রনীতির ভিত্তিতে সমাধান খোঁজার লক্ষ্য সৌদি আরবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স ও সৌদি আরব। সেই সাথে নিকট ভবিষ্যতে কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা পুনর্গঠন সম্মেলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন তিন দেশের নেতারা। ভারত সফরে দুবাইয়ের যুবরাজ, মোদির সঙ্গে বৈঠক। প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান। মঙ্গলবার তিনি ভারতের দিল্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সফরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবরাজ হামদান। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন যুবরাজ। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হবে দুদেশের মধ্যে। খালিজ টাইমস জানায়, দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম ভারতে পৌঁছানোর পর দিল্লি বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেয়া হয়। তাকে স্বাগত জানান ভারতের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তার সম্মানে বিমানবন্দরে একটি সাংস্কৃতিক পরিবেশনাও করা হয়। দুবাইয়ের যুবরাজের 2 দিনের সফর শেষ হবে 9 এপ্রিল। আগামী 3 জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। গত সপ্তাহে অভিশংসিত নেতা ইউএন সুক ইয়েলকে পদ থেকে অবসরের পর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। 3 জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে। মার্কিন শুল্ক বৃদ্ধি এবং এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি ধীরগতির সময়ে সরকারের শীর্ষ পর্যায়ে ক্ষমতার শূন্যতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলোচনার জন্য সিউলের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। ডিসেম্বরে সামরিক আইন জারির ঘোষণার কারণে শুক্রবার ইউএনকে অপসারণ করা হয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, সরকার 3 জুনকে 21তম প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে নির্ধারণ করার ইচ্ছা পোষণ করেছে। ইউএনের শ্রম মন্ত্রী কিম মুন